বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি চলতি সেশনের আজকে প্রথম থিওরি ক্লাস। সবাই কেমন আছে? এই তো মোটামুটি ভালো আছি। ভালো আছে বিধায় ক্লাস নেওয়া সম্ভব। তো অনেকেই প্রেজেন্ট, আশা করি শেষ পর্যন্ত পরীক্ষার আগের দিন পর্যন্ত প্রত্যেক সপ্তাহে এভাবে সবাই প্রেজেন্ট থাকবে। তো আমাদের প্রত্যেকটা ক্লাসেই শুরুতেই কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হয় তার A to Z প্রথমে টপিক হিসেবে রাখি। তো আজকে সেটা আমরা দেখবো। প্রথমে আছে হচ্ছে ছাত্রছাত্রীদের নাম এন্ট্রি ও হাজিরা নিশ্চিতকরণ। নিজ ভর্তি রোল মনে রাখা আবশ্যক। অর্থাৎ ভর্তি রোলটা বলে দেব আজকে, এবং প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক পরীক্ষা নেওয়া হবে, সেখানে কিন্তু রোল নাম্বার লিখতে হবে। এছাড়া অন্যান্য ক্ষেত্রে রোল নাম্বারটা প্রয়োজন হয়। পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলী, সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলী বলতে হচ্ছে এখানে যে পরীক্ষা নেওয়া হবে প্রত্যেক শনিবারে সাপ্তাহিক থিওরিক্যাল ক্লাস শেষেই সাপ্তাহিক পরীক্ষা প্রতি সপ্তাহে, এবং মাসিক পরীক্ষা নেওয়া হয় যে হাতে আমাদের 2-2.5 মাস সময় আছে। এটাকে 3 ভাগে ভাগ করা হয়। 3 ভাগে ভাগ করে 3টা মাসিক পরীক্ষা নেওয়া হয়। 3টা মাসিক পরীক্ষায় যারা A+ প্রাপ্ত হয় তাদেরকে আবার আমরা আনুষ্ঠানিকভাবে পুরস্কার দিয়ে থাকি। এটা পূর্ববর্তী যে নিয়ম প্রতিষ্ঠানে সেই হিসাবেই সবকিছু চলে। এবং পরীক্ষার আগে বিদায় অনুষ্ঠান নেওয়া হয়। ওই বিদায় অনুষ্ঠানেই যারা পুরস্কার পাওয়ার যোগ্যতা অর্জন করেছে তাদেরকে ওই অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হয়। এরপর হচ্ছে আগামী সপ্তাহ থেকে সাপ্তাহিক পরীক্ষা, যেটা বললাম আর কি, যে সাপ্তাহিক পরীক্ষার ফি হচ্ছে 20 টাকা। নোট ও বই দুটোই কিনতে হবে। অর্থাৎ নোট তৈরি করা আছে, যে নোট থেকে এখানে সাপ্তাহিক, মাসিক এবং বোর্ডের একটা পরীক্ষা আছে, চূড়ান্ত পরীক্ষা। যে পরীক্ষার নাম্বার বোর্ড পরীক্ষার নাম্বারের সাথে যুক্ত হয়, প্রতিষ্ঠানে যে সর্বশেষ একটা পরীক্ষা নেওয়া হবে সেই নাম্বার আর বোর্ড যে একটা পরীক্ষা নেবে ওই নাম্বার, 2 নাম্বার যোগ করে কিন্তু গ্রেড আসবে। তো প্রতিষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত সকল পরীক্ষার জন্য নোট ফিক্সড। আর বোর্ড যে পরীক্ষা নেবে সেজন্য বোর্ড অনুমোদিত যে প্রকাশনী গুলো আছে তারা বই বের করে, বই সেল করে, সেটা হলো ওই পরীক্ষার জন্য ফিক্সড। এরপর হচ্ছে আজকে আলোচনার বিষয়। আজকে যে সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে কম্পিউটারের মেমোরি। এখানে আপনারা প্রতিদিন ক্লাস করেন, সপ্তাহে 6 দিন করে আসছেন, এখন হবে সপ্তাহে 5 দিন। 5 দিন ব্যবহারিক ক্লাস, একদিন হবে থিওরি ক্লাস, শুক্রবারে। ওই 5 দিনে যে আপনারা ক্লাসগুলো করবেন ব্যবহারিক, সেখানে আপনারা কম্পিউটার চালু করেন, শীট দেখে কাজ করেন, শীটের বাইরে কাজ করেন। কিন্তু কম্পিউটারে যে যে সকল ডিভাইস দ্বারা তৈরি করা আছে, কোন ডিভাইসের কি কাজ, এই সকল বিষয় কিন্তু ওই স্থানে নাই। তো থিওরি ক্লাস 50%, ব্যবহারিক ক্লাস 50%, এই হলো 100%। স্বয়ংসম্পূর্ণ শিক্ষার জন্য থিওরি ব্যবহারিক দুটোই প্রয়োজন। শুধু ব্যবহারিক দিয়ে কিন্তু স্বয়ংসম্পূর্ণ হবে না। এরপরে হচ্ছে পড়া দেওয়া হবে। প্রত্যেক সপ্তাহে আমরা আলোচনা করি একটা অধ্যায় নিয়ে, একটা বিষয় নিয়ে, পাশাপাশি পড়া দিয়ে থাকি। যে পড়াগুলো দেওয়া হয় এই পড়াগুলো পড়তে হবে। পড়তে গিয়েই অনেক ধরনের সমস্যা হবে, বুঝতে সমস্যা হবে, যেগুলো নোটে এন্ট্রি দিয়ে রাখবে ক্লাস শেষে।
বা এগুলো বিষয়ে আলোচনা করার একটা সুযোগ দেওয়া হয়, তখন ওগুলো উত্তর দেওয়া হয়। তো আজকে যে পড়া দেওয়া হবে সেটা হচ্ছে অধ্যায় ঝ, অতিরিক্ত প্রশ্ন ও উত্তর 1 থেকে 37টা প্রশ্ন দেওয়া আছে, 1 থেকে 37 পর্যন্ত। এরপরের টপিক হচ্ছে থিওরিক্যাল ক্লাস বাধ্যতামূলক, ক্লাস না করলে প্রতি ক্লাসের জন্য 50 টাকা হারে জরিমানা দিতে হবে। ক্লাস করতে হয় বাধ্যতামূলক, এটা অ্যাডমিট কার্ড নেওয়ার সময় এই জরিমানাগুলো আদায় করা হয়। প্রত্যেক সাপ্তাহিক থিওরিক্যাল ক্লাস রেকর্ড করা হয়। এই যে এখন যে ক্লাস শুরু হয়েছে, এটা কিন্তু রেকর্ড শুরু হয়ে গেছে। রেকর্ডকৃত ফাইল ইউটিউবে আপলোড করা হয়, যা পরবর্তী সময় শিক্ষার্থীরা রিপিট করতে পারে। যে সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়, এটাকে রিপিট করার জন্য, পুনরায় দেখার জন্য ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে দেখতে পারবে। ইউটিউব চ্যানেল হচ্ছে বাংলা অথবা ইংরেজি লিখলে হবে পল্লী কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট। ফেসবুক পেজ আছে ও গ্রুপ আছে, পল্লী কম্পিউটার ট্রেনিং এন্ড চারুকলা ইনস্টিটিউট। অবশ্যই ফেসবুক পেজ ও গ্রুপে অ্যাড থাকতে হবে, কারণ ভর্তি থেকে সনদ পাওয়া পর্যন্ত যাবতীয় নোটিশ ফেসবুক পেজ ও গ্রুপে দেওয়া হয়। সকল প্রকার আপডেটের জন্য এই সোশ্যাল মিডিয়া গুলো খুবই ইম্পর্টেন্ট বর্তমান সময়ের জন্য, এজন্য এগুলোর সাথে অ্যাড থাকা প্রয়োজন। যদি কেউ বাংলা লেখে সবই চলে আসবে। চলে আসে, এটা ইংরেজিতে পল্লী কম্পিউটার ইনস্টিটিউট, সার্চ দিলে আসবে। এখানে এসে ইউটিউবে, যে ইউটিউব, এখান থেকে পাওয়া যাবে। এই যে পেজ, পল্লী কম্পিউটার ট্রেনিং এন্ড চারুকলা ইনস্টিটিউট, যা কিভাবে প্রবেশ করা যায় তথ্য পাওয়া যাবে। এটা হচ্ছে পেজ। এবার গ্রুপ আছে সেম নামে। এগুলো হচ্ছে আলোচনার বিষয়। এছাড়া শুধু শুধু থিওরি ক্লাস নয়, ব্যবহারিক ক্লাস কিন্তু অ্যাবসেন্ট করা যাবে না। ব্যবহারিক ক্লাসে কিন্তু ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়, আউটপুট নেওয়া হয়, যে কতটুকু শিখছে। অনেকে খুব তাড়াহুড়া করে শেখার জন্য, কিন্তু আউটপুট দিতে পারে না। একটা কথা আছে, অল্প করে শিখতে হবে, বেশি করে কষতে হবে, ঘষতে হবে, চর্চা করতে হবে, ঠিক আছে? তো বেশি যদি চর্চা না করি তাহলে কিন্তু থাকবে না। প্রত্যেকটি ক্ষেত্রে প্রতিটি বিষয়ে চর্চা করতে হবে। তো এই বিষয়গুলো চর্চা না করলে কিন্তু থাকবে না। চর্চা করারও বিষয় আছে। শুধু আহ বেশি বেশি অপশন নিলাম, মনে রাখার সময় হলো না, তাহলে কিন্তু কোনো লাভ হলো না। মনে রাখতে হবে, সে অ্যাবিলিটিও থাকতে হবে বা রাখতে হবে। এটা হচ্ছে শীট। এই শীট থেকে কিন্তু পড়াবো, পড়া দেওয়া হবে, আলোচনা করা হবে, পরীক্ষা নেওয়া হবে। যেমন আগামী সপ্তাহে যে পরীক্ষা নেব, সেখানে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে এবং যেটা পড়া দেওয়া হবে, মানে যেটা পড়া দেওয়া হবে বলতে পড়া দেওয়া তো হলোই মোটামুটি। এটা একটু দেখা যায় অধ্যায় ঝয়ের, এই চলে আসছে অধ্যায় ঝ, অতিরিক্ত প্রশ্ন ও উত্তর। এই যে 1 থেকে শুরু করে, একে আছে অপারেটিং সিস্টেম কাকে বলে। এখান থেকে শুরু করে এই পেজ নাম্বারটা কত, 12। 12 নম্বর পেজ থেকে শুরু করে 13 পর্যন্ত। এই 13 নম্বর পেজ। 13 নাম্বার এই 37, অ্যাপ্লিকেশন সফটওয়্যার কয় প্রকার ও কি কি।
এই 37টা প্রশ্ন করে দেওয়া। আর আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে অধ্যায় ক, কম্পিউটারের মেমোরি, সাইট নেম, মেমোরি, প্রসেসর, র্যাম, এগুলো। তো এখানে আগে থিওরি বিষয়ে গুলো আলোচনা করি, তারপর সরাসরি দেখাবো। এক নাম্বার লেখা আছে মেমোরি কত প্রকার ও কি কি। মেমোরি হচ্ছে 3 প্রকার। আপনারা যে কম্পিউটারে কাজ করে আসতেছেন, যেটা 15 দিন হোক আর 3 মাস হোক, এগুলো বিষয় কিন্তু কখনো সম্মুখে আসে না। আইছে কি? কখনোই আসে না, আসার কথাও না। তো এগুলো আনার জন্যই হচ্ছে এই ক্লাসটা। তো মেমোরি হচ্ছে 3 প্রকার: প্রধান মেমোরি, সেকেন্ডারি মেমোরি, ক্যাশ মেমোরি। প্রধান মেমোরি, সেকেন্ডারি মেমোরি, ক্যাশ মেমোরি। এখন প্রধান মেমোরি বলতে কি বোঝায় বা প্রধান মেমোরি গুলো কি? প্রধান মেমোরি হচ্ছে র্যাম, রম। দেখি দেখা যায় এখান থেকে অন্ধকার মতো মনে হচ্ছে আমার কাছে। বোঝা যায় কি? তার না গেলে লাইটটা দিলে হয়। লাইট দিলে কেটে আবার অস্পষ্ট দেখা যাবে নাকি? দেখা যায়? এটা কি সমস্যা হয়? না, আচ্ছা ঠিক আছে। তাহলে মেমোরি হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। প্রথমে আছে কি প্রধান মেমোরি, প্রধান মেমোরি, সেকেন্ডারি মেমোরি, ক্যাশ মেমোরি। এই যে হাতে ধরে আছে 2টা মেমোরি, এটা হচ্ছে র্যাম, এটা হচ্ছে রোম। এই দুটোই কিন্তু মিলে বলা হয় প্রধান মেমোরি। কয়ে যে লেখা আছে প্রধান মেমোরি, এই দুটো মিলে কিন্তু বলা হয় প্রধান মেমোরি। প্রধান মেমোরি 2 প্রকার, একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে রোম। এইটা হচ্ছে র্যাম, ছোট্ট একটা ডিভাইস, ছোট্ট চ্যাপ্টা, পাতলা, ছোট। এটা কিন্তু সাইজ বড়, এটা হচ্ছে বড়, এটা হচ্ছে রোম। র্যাম আর একটা হচ্ছে রোম। এটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর রোম হচ্ছে রিড অনলি মেমোরি। উপরটা হচ্ছে এইটা র্যাম, আর নিচেটা হচ্ছে এইটা কি রোম। এই যে এখানে লিখছে সংক্ষিপ্ত রূপ রোম, র্যাম। প্রশ্ন থাকতে পারে যে র্যামের পূর্ণ রূপ কি? পূর্ণ রূপ কি? প্রশ্ন কিন্তু থাকবে। প্রশ্ন সিস্টেম অনুযায়ী অতি সংক্ষেপে উত্তর দাও। সংক্ষিপ্ত প্রশ্ন, পূর্ণ রূপ লেখো, শূন্যস্থান পূরণ করো। তারপরে সত্য মিথ্যা ছিল, এটা মনে হয় এই সেটা থেকে বন্ধ করে দিবে। সঠিক উত্তর ঠিক করে দাও, এই কয়টা থাকবে আর কি। তাও যাই থাকুক, এগুলো থাকবে যে রোমের পূর্ণরূপ কি, র্যামের পূর্ণরূপ কি। তাহলে আমরা কি পেলাম? র্যামে কি পেলাম? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর রোমে কি পেলাম? রিড অনলি মেমোরি। হ্যাঁ, একযোগে বললে মোটামুটি ক্লাসই কিন্তু 50% পড়া হয়ে যাবে। তাহলে প্রধান মেমোরি কয় প্রকার? 2 প্রকার। কি কি পেলাম? র্যাম, রোম। এখন বিষয় হলো র্যামের কাজ কি, রোমের কাজ কি, আর এই দুটো মিলে কি বলা আছে? প্রধান মেমোরি।
বা প্রধান মেমোরি কাজটা কি, প্রধান মেমোরি কেন বলা হয়? প্রধান মেমোরি বলা হয় যে কম্পিউটার এই মেমোরি ছাড়া চলতে পারে না, অচল। এজন্য বলা হয় প্রধান মেমোরি। সকল তথ্যগুলো আমরা এখানে রাখি, তবে এখানে রাখা কিছু ভাগ আছে। এই যে ভাগ করছে কি, র্যাম, রোম। র্যাম কেমন মেমোরি, আর রোম কেমন মেমোরি? র্যাম হচ্ছে একটা অস্থায়ী মেমোরি, আর রোম হচ্ছে একটা স্থায়ী মেমোরি। তাহলে কি বললাম আমরা? র্যাম হলো অস্থায়ী মেমোরি, আর রোম হলো স্থায়ী মেমোরি। র্যামে আমরা অস্থায়ী মেমোরি কেন বলি? থাকতে পারত প্রশ্ন যে র্যামকে কেন অস্থায়ী মেমোরি বলা হয়। বুঝি নাই। বিভক্ত করা যাবে না, না ওই রকম নয়। র্যামকে অস্থায়ী মেমোরি বলা হয় এই কারণে যে আমরা যে কম্পিউটারে কাজ করি, এই মুহূর্তে আমার এটা ল্যাপটপ, যদি এটা ডেস্কটপ হতো তাহলে কি হতো, ইউপিএস সিস্টেম চালু না থাকলে কম্পিউটার, বিদ্যুৎ চলে গেলে কি হয়, বন্ধ হয়, আবার চালু হয়। তো কম্পিউটার চালু করতেছি, এই যে কাজ করতেছি, এখন যে যে পেজটা ওপেন করা আছে, এখন যে কাজ করতেছে যে মেমোরিটা, সেটা হলো র্যাম। র্যামের উপরে দণ্ডায়মান আছে, এই র্যামের উপরেই কাজ করতেছে। যেমন আমি দাঁড়িয়ে আছি দুটা পায়ের উপরে এই মুহূর্তে। তো এই মুহূর্তে কম্পিউটার আমি যে কাজ করতেছি, যে পেজটা ওয়ার্ডটা ফাইল ওপেন করা আছে, এটা কাজ করতেছে র্যামের উপরে, র্যামের সাহায্যে। এখন কোন কারণে যদি আমার এই ল্যাপটপ বা ডেস্কটপ বন্ধ হয়ে যায়, আবার যদি চালু করি, তাহলে কি এটা পাওয়া যাবে? যাবে কি? যাবে না। তার মানে এই র্যামের উপরে কাজ করতেছে এই মুহূর্তে, এখন নগদে, কিন্তু কোনো কারণে কম্পিউটার বন্ধ হয়ে গেছে, চালু করছি, তখন আর ওই ডাটাগুলো পাওয়া যায় না। মানে কি, র্যাম এই ডাটাগুলো ব্যাকআপ দিতে পারে না, ধরে রাখতে পারে না। এই জন্যই র্যামকে বলা হয় অস্থায়ী মেমোরি। কম্পিউটার চলমান অবস্থায় যে যে তথ্যগুলো আমরা ওপেন করি বা কাজ করি, বিদ্যুৎ চলে যাওয়ার পর বা কম্পিউটার বন্ধ করার পর পুনরায় চালু করলে পূর্বে ডাটাগুলো প্রিভিউ বা ওপেন করতে পারে না, বলে র্যামকে বলা হয় অস্থায়ী মেমোরি। বোঝা গেছে কি? বোঝে না এমন কেউ আছে? ক্লিয়ার? যে এক কথা সহজে বলতে পারি যে কম্পিউটার বন্ধ, কোনো কারণে বন্ধ হলে পুনরায় চালু হওয়ার পরে পূর্বে তথ্যগুলো আর দেখায় না বা পাই না, আমরা যেভাবে উপস্থাপন করি না কেন। এই ব্যর্থতার কারণে কিন্তু র্যামকে বলা হয় অস্থায়ী মেমোরি। আবার এই র্যাম যদি কম্পিউটারের সাথে সম্পৃক্ত না থাকে, তাহলে কিন্তু কম্পিউটার চলবে না। চলবে না বলতে হলো কম্পিউটারের ডিসপ্লে আসবে না। পাওয়ার দিলে ফ্যান ঘুরবে বা মাউস পর্যন্ত লাইট জ্বলতে পারে, আসতে পারে, কিন্তু যে ডিসপ্লে আসলে যারা আমাদের বুঝবো যে ডিসপ্লে আসতেছে মানে কি কম্পিউটার সচল আছে, আদার্স অন্য কোনো সমস্যার কারণে কোনো প্রোগ্রাম রান হচ্ছে না। যখন র্যাম থাকবে না, তখন কিন্তু এই সিগন্যালটাও আমরা পাবো না, তখন বলা হয় এটা মৃত। মৃত মানে তো শেষ, কোনো চেক করার কোনো সুযোগ নাই। এই জন্যই র্যামকে বলা হয় প্রধান এবং অস্থায়ী মেমোরি। র্যামকে বলা হয় প্রধান এবং অস্থায়ী মেমোরি। কেন বলা হয়? র্যাম ছাড়া কম্পিউটার চলতে পারে না, শর্টকাটে বলতে পারি। র্যাম ছাড়া কম্পিউটার চলতে পারে না বলে র্যামকে বলা হয় প্রধান মেমোরি। আজকে এবারে আর একটা কিসে, রোমে। রোম কি মেমোরি? স্থায়ী মেমোরি। এখন এই রোম, এটা কি ডিভাইস? রোম। এই রোমের কাজ হচ্ছে, এটাকে বলা হয় সিডি রোম, ডিভিডি রোম, সিডি রাইটার, ডিভিডি রাইটার।
এগুলো কালের বিবর্তনে এগুলো চেঞ্জ হয়ে আসছে মানুষের চাহিদা অনুযায়ী। এক সময় ছিল এরকম শুধু রোম, এই রোম দ্বারা শুধু ডিস্ক, থ্রি ডিস্ক কিছু কেছে না, থ্রি ডিস্ক, এই যেগুলো এটা হচ্ছে সিডি বা ডিভিডি ডিস্ক, এর ভিতরে অনেক পার্থক্য আছে। এই ডিস্ক গুলো তো এমনি এমনি দেখা যায় না, এর ভিতরে কি আছে সেটা দেখতে গেলে অবশ্যই আমাকে এই ডিভাইসটার প্রয়োজন। এই দুয়ে মিলে আমরা একটা তথ্য ইনপুট আউটপুট রিড রাইট ইত্যাদি করতে পারি। তো বলছিলাম কি, রোম, এই রোমের সাথে হচ্ছে আমরা কি করি, ডিস্ক লাগাই, সিডি, এর পুনরূপ হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক, এর পুনরূপ হলো কম্প্যাক্ট ডিস্ক। এখন সিডি রোম, ডিভিডি রোম, এই পাশে লেখা থাকে রাইটার, যেখানে যে এই ডিভাইসের এই বডিতে লেখা থাকবে রাইটার, তার মানে কি এই যে ডিস্ক টিভি হচ্ছে, এই ডিস্কে কিন্তু কোন তথ্য লেখা যাবে, অর্থাৎ এখন তো আমরা ইউজ করি পেন ড্রাইভ, মেমোরি, যার কারণে কিন্তু আমরা এই সকল আর এই জিনিসটা ভুলে গেছি, এগুলো আমাদের প্রয়োজন হয় না, এগুলো আমাদের লাগে না। কারণ এই কম্পিউটার থেকে একটা ডাটা, একটা অডিও ভিডিও লেখা এভরিথিং এ টু জেড তথ্যগুলো আমরা এখান থেকে নিয়ে যাবো ঢাকায় কোনো অফিসে, কেমনে নেবো, আমার তো পেন ড্রাইভ নাই, মানে নেওয়ার মতো কোনো ডিভাইস নাই, মেমোরি নাই। এই সময় তো ছিল 100 মাস থেকে 15-20 বছর পূর্বে। তখন এই যে ডিস্ক গুলো আছে, এই ডিস্কের সাহায্যে নেওয়া হতো, এই ডিস্কে রাইট করা হতো এর সাহায্যে। আবার এই ডিভিডি আর একটা ল্যাপটপে বা আর একটা ডেস্কটপে ছিল, তখন এই ডিস্ক রাইট করে দেওয়া আছে এখান থেকে, এটা ওখানে নিয়ে গেছে, ওখানে ওরা ওরা রিড করছে, মানে পড়ছে, দেখছে, কপি করে নিয়ে নিচ্ছে। এখন বিষয় হলো যে রোম যে স্থায়ী মেমোরি কেন বলা হয়, এই জন্য বলা হয় যে এই ডিভিডিতে এই ডিস্ক প্রবেশ করার পরে একটা গান শুনি বা একটা সিনেমা দেখি অথবা একটা লেখা পড়ি, এই পড়া অবস্থায় যদি কম্পিউটার বন্ধ হয়েও যায়, আবার যদি চালুও করি, তাহলে এই ডিভিডি যা ছিল এগুলো সব অক্ষুণ্ণ থাকবে, যেখান থেকে দেখছিলাম সেখান থেকেই দেখা যাবে, সেখান থেকে সব পাওয়া যাবে। তার মানে এই রোম থেকে কোনো কিছু নষ্ট হয় না, ডিলেট হয় না, আর এই জন্য একে বলা হয় স্থায়ী মেমোরি। বোঝা গেছে কি, এই জন্য একে বলা হয় স্থায়ী মেমোরি। এরপরে হচ্ছে সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরি হচ্ছে সহায়ক মেমোরি, যে মেমোরি কম্পিউটারে সাপোর্ট দেয়, সহায়তা করে, তাকে বলা হয় সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরি বলা হয় এই ডিভাইসকে, এটাকে বলে আমরা কি, এইচডিডি, এটাকে বলা হয় এইচডিডি, এইচডিডি, এর পুনরূপ হলো হার্ড ডিস্ক ড্রাইভ। এইচডিডি পুনরূপ হলো হার্ড ডিস্ক ড্রাইভ। এই হার্ড ডিস্ককে বলা হয় সেকেন্ডারি মেমোরি, আবার অনেক সময় বলা হয় স্টোরেজ বা স্ট্রং ডিভাইস। যদি প্রশ্ন থাকে যে স্টোরেজ
ডিভাইসের নাম কি, স্টোরেজ বা স্ট্রং ডিভাইসের নাম কি, তখন কিন্তু এই এইচডিডি লিখলে চলবে, অথবা অনেক সময় বাংলায় শর্টকাটে লাগে হার্ড ডিস্ক। ঠিক আছে, হার্ড ডিস্ক লিখলেও চলবে, কারণ যে কথা দেখবে সে বুঝবে যে এটা কাকে মিন করছে। এখন বিষয় হলো যে সেকেন্ডারি মেমোরি হার্ড ডিস্কে বোঝায়, হার্ড ডিস্কে সেকেন্ডারি মেমোরি কেন বলা হয়, এই হার্ড ডিস্কে সেকেন্ডারি মেমোরি কেন বলা হয়, কি জন্য বলা হয়েছে? এই জন্য বলা হয় যে হার্ড ডিস্ক ছাড়াও কম্পিউটারকে চালু করা যায়। র্যাম ছাড়া কম্পিউটার চলবে না, ডিসপ্লে আসবে না, কিন্তু হার্ড ডিস্ক যদি আমি ল্যাপটপ বা ডেস্কটপে খুলে সরায় দেই, তারপরে কিন্তু ডিসপ্লে আসবে, ডিসপ্লে আসবে কিন্তু নিচে লেখা আসবে। ঠিক আছে, তোমরা বাইরে প্রবেশ করতে পারবো, কোনো কমান্ড পাবো, কোনো সমস্যার ফিডব্যাক পাওয়া যাবে, তাদের নিচে লেখা আসবে যে ইনসার্ট বুট। এখন ইনসার্ট বুট বলতে এই হার্ড ডিস্ক ইনসার্ট করার কথা বলা হচ্ছে, সন্নিবেশিত করার কথা বলা হচ্ছে, সংযুক্তের কথা বলা হচ্ছে। এখন এটা আমি ভুলে খুলে ফেলাছি, অথবা এই কেবল নষ্ট হয়ে গেছে, অথবা এই হার্ড ডিস্ক খারাপ হয়ে গেছে, হতে তো পারে, সেটা আমাকে সে কমান্ড দিচ্ছে। এই জন্যই একে বলা হয় সেকেন্ডারি মেমোরি, আর র্যাম একে বলা হয় প্রধান মেমোরি। ঠিক আছে, ওটাকে বলা হয় প্রধান সাইট, আর এটাকে বলা হয় সেকেন্ডারি সাইট। কারণ ওর ছাড়া তো চলবেই না, এটা ছাড়া তা চালান যাবে। এরপরে যখন এটা চালাবো, এটা লাগাবো, তখন কম্পিউটারে যে আমরা কাজ করব, কাজ করার পরিপূর্ণতা রূপ নিবে। এই হার্ড ডিস্ক লাগানোর পরে আমরা যে সফটওয়্যার গুলো কাজ করা প্রয়োজন, সেই সফটওয়্যার গুলো আমরা সেট আপ দেবো, সেট আপ দেওয়ার পরে কাজ করতে পারবো। এরপরে আসবে হচ্ছে একটা পরিপূর্ণতা কম্পিউটার। এরপরে হচ্ছে এখানে আরো কিছু কথা বলি, এই যে হার্ড ডিস্ক, এরপরে এগুলো কিন্তু আবার আপডেট হয়ে হয়ে অনেক কিছু চলে আসছে বাজারে। এসএসডি চলে আসছে, এনভিএমবি চলে আসছে, M.2 চলে আসছে, সবে হার্ড ডিস্কের সমতুল্য, সেকেন্ডারি মেমোরি। এরপর আছে ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি কাকে বলা হয়? ক্যাশ মেমোরি বলা হয় ছোট্ট একটা ডিভাইস, এই ছোট্ট একটা ডিভাইস, দাম অনেক বেশি। একটা মাদার বোর্ডের দাম যদি, আপডেট বোর্ডের দাম যদি 10,000 টাকা হয়, এর দাম হতে পারে 11,000 টাকা, 20,000 টাকায়, এভাবে 1 লাখ টাকা হবে। এগুলো ভাগ আছে অনেক, যার দাম যত বেশি তার তত শক্তি বেশি, পাওয়ার বেশি, কাজ দ্রুত করবে। ঠিক আছে, যেমন মোটর সাইকেলে যদি হিসাব করি যে 70 সিসি, এক্সাম্পল, 2 জন লোক টানতে পারবে। 150 সিসি 5 জন মানুষ উঠলে তার চলেই যাবে। 5 জন যদি এই 70-এ তুলে দেওয়া পারবে, স্কুল যাওয়ার পর ইঞ্জিনই বন্ধ হয়ে যাবে। দামও কিন্তু অনেক কম বেশি আছে, আছে না? অনেক কম বেশি। তো ওই রকমই এই যে প্রসেসর, এর দাম 10,000 টাকা, এর দাম 50,000 টাকা। যার দাম 50,000 টাকা, তার শক্তি বেশি, কাজ করবে অনেক অনেক বেশি, একসাথে 10টা প্রোগ্রাম রান করেও কাজ করা যাবে। আর যার দাম কম, তার ক্ষেত্রে 5টা রান করলে দেখা যাবে যে কিছুক্ষণ পর, 1 ঘন্টা আধা ঘন্টা পর স্লো কাজ করতেছে। একটা প্রোগ্রামে কাজ করতে গিয়ে কোন একটা কমান্ড দেওয়া হয়েছে, লোডিং হচ্ছে, হ্যাং হয়ে গেছে, মানে ওকে বেশি লোড দেওয়া যাবে না, ওর শরীরে শক্তি কম, দাম কম, এই জন্য।
তো এই হলো ক্যাশ মেমোরি, একে আমরা আবার বলি কি সিপিইউ। সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ওটা পুনরূপ হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, একে বলা হয় প্রসেসর। একে ক্যাশ মেমোরি বলা হয় এই কারণে যে বললাম যে শক্তির কম বেশি, দামেরও কম বেশি। এইরকম সাপোজ 1.3 MB, এমবির পূর্ণরূপ হচ্ছে মেগাবাইট, এমবির পূর্ণরূপ হলো কি মেগাবাইট। এখন এর দাম হতে পারে সাপোজ ধরে নিলাম 5,000 টাকা, এটা যদি হয় 3.00 বা একই হিসাব 3 MB, তাহলে এর দাম হবে বেশি, হতে পারে 10, 8, 11, 12 এরকম। এরকম এগুলা যদি 6 MB হয় তাহলে এর দাম হবে সাপোজ 20,000 টাকা। এরকম এই যে এটাকে বলা হয় ক্যাশ, যা সিপিইউর অন্তর্ভুক্ত। বোঝা গেছে কি? এই হলো ক্যাশ মেমোরি, এটাকে বলা হয় কি সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এর ভিতরে রয়েছে ক্যাশ, এই যেগুলো এর এই ক্যাশের কারণে কিন্তু শক্তি কম বেশি হয়, গতির কম বেশি হয়। ল্যাপটপ বা ডেস্কটপ যেটি যে কিনুক না কেন, যেটা ক্যাশ বেশি প্রসেসরের এই সিপিইউর, সেটার দাম বেশি, সেটা কাজ দ্রুত করবে। আর যেটার ক্যাশ কম সেটার দামও কম, কাজ একটু স্লো করবে। তার মানে এ নয় যে এই ক্যাশ কম সেটা পচা জিনিস, টিকবে 2 বছর, তা না। কিন্তু এও বেশি দিন টিকবে, টিকতে পারে 5 বছর, ও টিকবে সাপোজ 5 বছর। কিন্তু গতির কম বেশির কারণে, ক্যাশ কম বেশির কারণে দামেরও কম বেশি। বোঝা গেছে কি? এগুলো বিষয় জানা খুবই ইম্পর্টেন্ট, কারণ ল্যাপটপ কম্পিউটার কিনতে গেলে দামের দাম এই কারণে দামের কম বেশি বাজে। কাজের মান, আমি কি কাজ করব, আমি কি কাজ করব তার উপরে ডিপেন্ড করে আমাকে ল্যাপটপ ডেস্কটপ কিনতে হবে। ভারী কাজ করতে গেলে বেশি দামে কিনতে হবে, হালকা কাজ করতে গেলে কম দামে কিনলেই চলবে। 5 পর্যন্ত মোটামুটি আলোচনা হয়ে গেছে। কি ফ্লপি ডিস্ক, সিডি ডিস্ক, ডিভিডি ডিস্ক, ধারণ ক্ষমতা। ফ্লপি ডিস্ক, ফ্লপি ডিস্ক, ফ্লপি ডিস্ক ওপেন করি। একসময় ফ্লপি ডিস্ক ছিল, তারপরে ফ্লপি এটা একটা মেমোরি, সিডি ডিস্ক এটা একটা মেমোরি, ডিভিডি ডিস্ক মেমোরি। কম্পিউটার যখন যাত্রা শুরু হয় তখন হলো ফ্লপি ডিস্ক ইউজ করতে, ব্যবহার করতো। একটা ফ্লপি ডিস্ক ধারণ ক্ষমতা ছিল মাত্র 1.44 MB। ফ্লপি ছিল মাত্র 1.44 MB। বর্তমান সময়ে একটা পিক তো 6 MB হয়ে যায়, হয় না? এরকমই। তার তখন এটা কেমনে ব্যবহার করতো? তখন শুধুমাত্র এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই সংক্রান্ত তথ্যগুলো লেনদেন করতো এর মাধ্যমে, ওই ডিভিডি সিডি ডিস্ক এই রকমই ছোট ডিভাইস। দেখা গেছে যে 5 পেজ লেখার পরেও এমবি তো নয়, কেবি ছিল। পেজ লাগতো সাপোজ 100 KB, 1024 কেবিতে হচ্ছে 1 MB, 1024 কেবিতে হচ্ছে 1 MB। তো দেখা গেছে যে একটা এমএস ওয়ার্ড 20টা পেজ লিখছে, সাপোজ ওই 150-200 এরকম কেবি হয়েছে, যার কারণে তথ্যগুলো আদান প্রদান
করা সম্ভব হতো। যখন মানুষের চাহিদা বেশি, কাজের পরিধি বড় হয়ে গেছে, তখন এটা প্রকৃত হয় নাই, না হওয়ার কারণে আবার সিডি নিয়ে এসছে। সিডি সিডি নিয়ে এসছে। সিডি হচ্ছে 700 MB, 700 MB। ওর সাথে এটা কিন্তু অনেক বেশি। আরো চাহিদা বেড়ে গেছে, তারপর নিয়েছে কি ডিভিডি। ডিভিডি এটা কিন্তু ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক এর পরিধি হচ্ছে 4.7 GB, অর্থাৎ গিগাবাইট। জিবি হচ্ছে গিগাবাইট। এভাবে চেঞ্জ হয়ে আসছে প্রয়োজনের তাগিদে। এরপরে কি হয়েছে, এগুলো ঝামেলা বললাম না, যেগুলা সাপোজ এই যে 4.7 জিবি এই ডিস্কে 2 জিবি যদি কেউ ডাটা রাইট করতে চায়, যেরকম আমরা কপি করি এখন, সহজে যেটা আমরা বুঝি, কপি করি পেন ড্রাইভে, তো ওই রকমই ওটা একটা এক ধরনের কপি, তো একটা প্রসেস আছে। তো ওই কপি করতে গেলে ন্যূনতম 1 ঘন্টা লাগবে। আর পেন ড্রাইভে এখন কপি করতে গেলে সর্বোচ্চ 2 জিবি কতক্ষণ লাগবে, 5 মিনিট হতে পারে। যখন এটা দেওয়া হয় নাই, আস্তে আস্তে এগুলোকে ব্যান করে দিয়ে আবার পেন ড্রাইভ নিয়ে আসছে বাজারে। সেই পেন ড্রাইভ যে এখন চলতেছে, সেই পেন ড্রাইভ আগে ছিল অনেক স্লো, এখন অনেক ফাস্ট হয়ে গেছে। এগুলো হলো এই ফ্লপি ডিস্কের আয়তন, সিডি ডিস্ক, ডিভিডি ডিস্ক, এগুলো কিন্তু প্রশ্ন থাকতে পারে। থাকতে পারে পারে বলতে কি, এখানে তিনটার মধ্যে একটা থাকবেই, একটা থাকবেই। হয় ফ্লপি ডিস্ক, সিডি ডিস্ক কিংবা ডিভিডি ডিস্ক, এগুলোর আয়তন কত, একটা থাকবে মাস্ট। এরপর হচ্ছে মেমোরির বিভিন্ন পরিধি। 8 বিটে হচ্ছে 1 বাইট, 8টা বিটে 1টা বাইট, আর 4টা বিটে হচ্ছে একটা নিবল, যেটা এখানে দেওয়া নাই। 1024 বাইটে হচ্ছে 1 কিলোবাইট। 1024 কিলোবাইট সমান 1 মেগাবাইট। 1024 মেগাবাইট সমান 1 গিগাবাইট। 1024 গিগাবাইট সমান 1 টেরাবাইট। 1024 টেরাবাইট সমান 1 এক্সাবাইট। এরপরে আরো আছে, আরে অনেক আপডেট হয়ে আসতেছে, বাজারে চলে আসছে। হার্ড ডিস্ককে কেন স্টোরেজ ডিভাইস বলা হয়? কম্পিউটারে সকল তথ্য বা ডাটা হার্ড ডিস্কে রাখা হয় বলে হার্ড ডিস্ককে স্টোরেজ ডিভাইস বলা হয়। আমরা যে কম্পিউটারে কাজ করি, যে কাজগুলো করা হয় প্রতিনিয়ত, এমএস ওয়ার্ড বলি আর এক্সেল বলি আর পাওয়ার পয়েন্ট বলে, যেটাই বলি না কেন, এগুলো আমরা সেভ দিই। এই সেভ গুলো কোথায় থাকে? এই সেভ গুলো, তথ্যগুলো আমরা কোথায় রাখি? হার্ড ডিস্কে। আজকে একজন স্টুডেন্ট একটা কম্পিউটারে কাজ করে গেল, যে একটা ডাটা লিখলো, সেভ দিয়ে রাখলো, কালকে এসে প্রবেশ করে ও ডাটা পেয়ে গেছে। কেন পাইছে? সেভ দিয়ে রাখছে। কোথায় রাখছিল? হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক কি মেমোরি? হাই মেমোরি। হাই মেমোরির কারণে কিন্তু তথ্যগুলো পাওয়া গেছে। আমরা সেভ দিয়ে রাখছিলাম কোথায়? স্থায়ী মেমোরিতে। সেটা কি নাম? হার্ড ডিস্ক। সেটাকে বলা হয় স্টোরেজ ডিভাইস। স্টোরেজ বলতে কি বোঝায়? যেখানে কোনো কিছু রাখা যায়। স্টোর রুম, গোডাউন রুম, যেটা আমরা বুঝি, ঠিক আছে? যেখানে আমরা কিছু রাখি সেটাকে বলা হয় স্টোরেজ। এখানে আমরা রাখি তথ্যগুলো হার্ড ডিস্কে, এটা একটা স্টোরেজ। প্রসেসরের কাজ কি? ইনপুটকৃত সকল তথ্য প্রসেস করে দেওয়াই হচ্ছে প্রসেসরের কাজ। আমরা ইনপুট ডিভাইসের মাধ্যমে যে তথ্যগুলো প্রবেশ করাই, সেগুলো প্রসেস করে দেওয়া হচ্ছে একটা প্রসেসরের কাজ। কম্পিউটারের ইউনিট সংখ্যা কয়টি ও কি কি? কম্পিউটারের ইউনিট সংখ্যা হচ্ছে 3টি।
ইনপুট, প্রসেসিং, আউটপুট। আমরা তথ্য প্রবেশ করাই ইনপুট ডিভাইসের মাধ্যমে। ইনপুট ডিভাইস গুলো আমরা কি ইউজ করে? মাউস, কিবোর্ড। এই মুহূর্তে যারা নতুন স্টুডেন্ট তারা কি কি ইউজ করতেছে? কিবোর্ড আর মাউস, এই দুটো হচ্ছে ইনপুট ডিভাইস। এখন আমি আমার নাম লিখবো, তখন আমার কিবোর্ড দ্বারা লিখি, কোনো কমান্ড অ্যাপ্লাই দেব মাউস দ্বারা দিয়ে থাকি, বা কিবোর্ড দ্বারা দেওয়া যায়। দুটো হচ্ছে ইনপুট ডিভাইস। তো কিছু লিখছি, লেখার পরে সেটা কোথায় যাচ্ছে? সেটা প্রসেসর কে বলা হচ্ছে, সে প্রসেস করতেছে, তারপরে সেটা আবার ফিরে আসছে, আউটপুট হিসেবে পাইতেছি। এই জন্য বলা হচ্ছে যে ইনপুট কিছু তথ্য প্রসেস করে দেওয়া হচ্ছে, কার কাজ? প্রসেসরের কাজ। আর আমরা যে প্রবেশ করাচ্ছি কার সাহায্যে? ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইস গুলো কি কি? কিবোর্ড, মাউস, আরো অনেক কিছু আছে। কিবোর্ড, মাউস, তারপরে ওয়েব ক্যামেরা, জয়স্টিক, এগুলো আসবে আস্তে আস্তে। ইনপুট ডিভাইস কাকে বলে? প্রসেসিং বা ফলাফল আকারে পাওয়ার জন্য আমরা যে সকল তথ্য কম্পিউটারে প্রবেশ করাই তাই হচ্ছে ইনপুট। কি বলা হচ্ছে? প্রসেসিং অথবা ফলাফল আকারে, ফলাফল হিসেবে পাওয়ার জন্য আমরা যে সকল তথ্য কম্পিউটারে প্রবেশ করাই তাই হচ্ছে ইনপুট। এরপর হচ্ছে প্রসেসিং কাকে বলে? ইনপুটকৃত তথ্য প্রসেস করাকেই প্রসেসিং বলে। 13 নম্বর হচ্ছে আউটপুট কাকে বলে? প্রসেসকৃত তথ্য ফলাফল আকারে পাওয়াই হচ্ছে আউটপুট। আমরা যা কিছু দিছি, এই যে আমরা এ লিখি, তাৎক্ষণিক আমরা এ পাওয়া যায়, মানে এত দ্রুত কাজ করে যে কখন লিখি, কখন প্রসেস হয়, কখন চলে আসে সামনে, এটা বুঝতেও পারি না। এর মাঝে কিন্তু অনেক কিছু কাজ হয়ে যায়। আমরা লিখি হচ্ছে 10, সেটা দশমিক জিনিস লেখি, কিন্তু সেটা বাইনারি হয়ে কনভার্ট হয়ে আবার ফের চলে আসে আমাদের 10 আকারে। এত দ্রুত কাজ করে, এটা আমরা বুঝতেও পারি না, কারণ কম্পিউটার চলে হচ্ছে বাইনারি পদ্ধতি। বাইনারি সংখ্যা হচ্ছে দুইটি, 0 আর 1। এই 0 1 ছাড়া কম্পিউটার কিছুই বোঝে না, এছাড়া কম্পিউটার হিসাব মিলবে না। তো 14 নম্বর হচ্ছে 5টি ইনপুট ডিভাইসের নাম। প্রশ্ন থাকতে পারে যে 3টা ইনপুট ডিভাইসের নাম লিখো, বা 5টি ইনপুট ডিভাইসের নাম লিখো। এখানে আছে কিবোর্ড, মাউস, স্ক্যানার, ওয়েব ক্যামেরা, জয়স্টিক। কি কি আছে? কিবোর্ড আছে, মাউস, স্ক্যানার, ওয়েব ক্যামেরা, জয়স্টিক। এগুলো সব চেনে সবাই? চেনে? আচ্ছা, একটু দেখায় দেই। পাশের রুম থেকে চেয়ার নিয়ে আসছেন, লেট আসছেন কেন? আজকে তো ক্লাস জানান না। এই যে এটা খেয়াল করেন, এই হলো জয়স্টিক। এগুলো দ্বারা একসময় গেমস খেলছে। এখন আপনারা যেমন ফোনে আঙ্গুল টিপে টিপে গেমস খেলেন, একসময় এই ডিভাইস দ্বারাই বিশাল আকারে বড় ডিসপ্লে থাকতো, তার সামনে দাঁড়িয়ে বসে গেমস খেলছে। এগুলো ডিভাইস দ্বারা গেমস খেলে। এটাকে বলা হয় ইনপুট ডিভাইস। বোঝা গেছে? এই যে ওয়েব ক্যামেরা, এটা হচ্ছে ওয়েব ক্যামেরা। ক্লাস শুরুর আগে তো হাজির নেওয়ার কথা ছিল, এটা কিন্তু ভুলে গেছি, এটা কিন্তু মনে করতে হবে। যে আলোচনায় করছিলাম, আলোচনা করতে করতে শেষ পর্যন্ত ক্লাস শুরু করে ফেলাচ্ছি। যাই হোক, এ হচ্ছে ওয়েব ক্যামেরা। একটা ওয়েব ক্যামেরা, মানে মডেলটা ভিন্ন। একটা ওয়েব ক্যামেরা, এই দুটো কিন্তু ইনপুট ডিভাইস। এই যে এটা হচ্ছে স্ক্যানার, এটা হচ্ছে স্ক্যানার। স্ক্যানারের কাজকে হার্ড কপিকে সফট কপিতে রূপান্তর করা।
সাপোজ একটা ছবি নিয়ে আসছে কেউ, হার্ড কপি ছবি নিয়ে আসছে, এটাকে আর একটা 10টা বানাবে, তখন আমাকে অবশ্যই স্ক্যানারের সাহায্যে স্ক্যান দিতে হয়। বা একটা দরখাস্ত নিয়ে আসছে, এটা আমাকে মেইল করতে হবে, তখন আমাকে স্ক্যান করতে হবে। এই স্ক্যানারের দ্বারা স্ক্যান করা হয়, হার্ড কপি থেকে সফট কপিতে রূপান্তর করা। স্ক্যানারের কাজ হচ্ছে ধারণ করা, ধরে নেওয়া। আসলাম 14 নম্বর, না কিবোর্ড, মাউস, স্ক্যানার, ওয়েব ক্যামেরা, জয়স্টিক। আচ্ছা, এরপর হচ্ছে 15 নম্বর, 3টি আউটপুট ডিভাইসের নাম: মনিটর, প্রিন্টার, স্পিকার। মনিটর, যে যার সাহায্যে আমরা দেখি, যার সাহায্যে আমরা দেখতেছি সেটা হচ্ছে মনিটর। প্রিন্টার, যার সাহায্যে আমরা প্রিন্ট করি, একটা কিছু লিখছি সেটা প্রিন্ট দিব কাগজে, কার সাহায্যে? প্রিন্টারের সাহায্যে। এবার লেখা দেওয়া আছে কি স্পিকার, আমরা যেটা শুনি, যার সাহায্যে, সেটা একটা স্পিকার। আর অনেক কিছু আছে, এই একটা আছে কি প্রজেক্টর, এটা একটা আউটপুট ডিভাইস, কারণ এর সাথে আমরা দেখতেছি, এটা একটা আউটপুট ডিভাইস। এরপরে হচ্ছে 16 নম্বরে, একটি পূর্ণাঙ্গ কম্পিউটারের বিভিন্ন অংশ বা ডিভাইসের নাম লিখো। একটা কম্পিউটার তৈরি করতে গেলে কি কি ডিভাইস প্রয়োজন হয়, কোন কোন ডিভাইস লাগে? তা হচ্ছে মাদারবোর্ড, মানে মেইন একটা ডিভাইস অংশ আছে যাকে বলা হয় মাদারবোর্ড। এই যে এটা, এই পাশের এটা হচ্ছে মাদারবোর্ড, এটাকে বলা হয় মেইন বোর্ড। তারপরে আছে হচ্ছে হার্ড ডিস্ক, যেটা আলোচনা করছি, মেমোরি। কি মেমোরি? হার্ড ডিস্ক, হাই মেমোরি। তারপরে সেকেন্ডারি মেমোরি, সহায়ক মেমোরি। তারপরে কি র্যাম, রম, এগুলো কি মেমোরি? র্যাম, র্যাম কি কি মেমোরি? কনফিউশন চলে আসছে, স্থায়ী অস্থায়ী। র্যাম হচ্ছে অস্থায়ী মেমোরি, আর রম হচ্ছে স্থায়ী মেমোরি, এবং একে বলা হয় কি প্রধান মেমোরি। দুটিকে বলা হয় প্রধান মেমোরি। তারপর আছে কি সিডি বা ডিভিডি, প্রসেসর, কিবোর্ড, মাউস, মনিটর। এই সবকিছু মিলে বলা হয় পিসি, পার্সোনাল কম্পিউটার। এরপরে কি আছে পূর্ণাঙ্গ পিসির ভিতরে বাইরে সেটিং করা বাস্তবে। আচ্ছা, আজকে মেমোরির বিষয় সমূহ নিয়ে আলোচনা করা হলো। একটা কম্পিউটারের কি কি মেমোরি থাকে, কোন মেমোরি কি কাজ, যতটুকু আলোচনা করছি আশা করি এতটুকু তো মনে রাখা সম্ভব না। এখানে যদি 30% মাথায় থাকে তাও অনেক কিছু। আগামী সপ্তাহে গেলে রিপিট করা হবে নতুন হিসেবে। 3টে ক্লাস হবে এই সাইটগুলো নিয়ে। তবে শেষ দিন হবে কম্পিউটার, পুরো কম্পিউটার খোলা এবং সেটিং করা। অর্থাৎ আজকে এখানে স্টুডেন্ট, ছাত্র এখান থেকে বের হয়ে গেলে কিন্তু ছাত্র থাকবে না। কোথাও চাকরি নিলে সে একজন হবে অপারেটর। একজন অপারেটর হতে গেলে তার কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। শুধু আমি বসে বসে কাজ করলাম, আমরা কম্পিউটারে কোনো ডিভাইস চিনলাম না, একটা ডিভাইস কি নষ্ট হলো, কিনতে হবে, তার নাম জানি না, তাহলে এটা কি হলো? অসম্পূর্ণ হয়ে গেল। কেউ কম্পিউটার ল্যাপটপ কিনছে, কারো কোনো ডিভাইস বা কোনো সমস্যা হয়েছে হালকা ছোটখাটো, সেগুলো আমার কাছে হেল্প বা আমার প্রতিষ্ঠানে যারা আছে তার কাছে হেল্প চাইছে যে আমার কম্পিউটারে এই সমস্যা। এখন সে সে যদি বলে যে এই কাজটা করেন তাহলে ঠিক হবে। আর যে কাজটা করতে বলা হচ্ছে সে কাজটা করার জন্য ওই ডিভাইসে সে চেনেও না, নামও জানে না, তাতে বলে কোনো লাভ হলো না। এজন্য একটা কম্পিউটারের অভ্যন্তরীণ টোটাল ডিভাইস গুলোর নাম চেনা জানা খুবই প্রয়োজন। বলছিলাম শুরুতে যে এই থিওরি বিষয়ের উপরে 50% আর প্র্যাকটিক্যাল বিষয়ে 50%, এই দুই মিলে হলে 100%। তার মানে পরিপূর্ণ শিক্ষা অর্জন করা সম্ভব। শুধুমাত্র প্র্যাকটিক্যালি শিখে কিন্তু
পরিপূর্ণ হবে না। বোঝা গেছে? আর এই জন্য নিয়মিত ক্লাস করতে হবে। পিতা মাতা অনেক কষ্ট করে টাকা পয়সা খরচ করে কেন? পিতা মাতা কিন্তু সন্তানের ভালো লেভেলে পৌঁছায় দেওয়া বা তার কাছ থেকে কিন্তু ওই টাকা পয়সা নিয়ে নিয়ে বসে বসে খাবে এরকম কিন্তু প্রত্যাশা থাকে না। কিন্তু সে পিতামাতা চায় কি যে ভালো একটা পজিশনে পৌঁছায়, সে ভালোভাবে চলুক, এটা তার শান্তি। যেটা প্রথমে আমাদের হাজিরা নেওয়ার কথা ছিল সেটা ভুলে গেছিলাম, তো সেই হাজিরাটা নেই। আজকে প্রথম দিন, এই জন্য কিন্তু পড়া ধরা হয় নাই, লিখতে দেওয়া হয় নাই, শুধু আলোচনা করা হয়েছে। এরপরে সকল বিষয়ের উপরে আলোচনা প্লাস এগুলো আউটপুট নেওয়া হয়। তাহলে কি ক্লাস মিস করবে? নেক্সট ক্লাসগুলো মিস করার ইচ্ছা আছে না? কোনো সারা শব্দ নাই যে, না ক্লাস করে লস ক্ষতি হয়ে গেছে? জুলাই ডিসেম্বর 25, এটাই। পেয়াসরি নামের লিস্ট এখানে উঠানো আছে, আমি পেয়াসরি প্রেজেন্ট নেব। নয়টার ব্যাচ হাফসা, এরপরে ফারজানা, আলহাজ, ইমন পারভেজ, আসিফ আহমেদ। অনেকের নাম আর পিতার নাম ভিন্ন, এখানে কিন্তু ওগুলি ফলো করতে হবে। কিন্তু দেখা যায়, বোঝা যায় কি? আলামিন, শাকিল, তারপরে আল মামুন। তার নটার ব্যাচে এমন কেউ আছে যার নাম তোলা হয় নাই? নটার ব্যাচে কেন এই কথা ক্লাস করে নাই? কি নাম? পিতার নাম? অন্য ব্যাচে নাই তো না? নটার ব্যাচে ফিক্স ক্লাস করতেছে। ঠিক আছে। কি নাম? ইউসুফ আলী, ইউনুস। পিতার নাম? আবুল কালাম আজাদ। হ্যাঁ, আসাদুল্লাহ নাই, ঠিক আছে। তারপরে 10টার ব্যাচ। ও, এখানে কিন্তু যে এই যে পাশে এগুলো তো ঝামেলা। এই যে হাফ টাকার রোল কিন্তু 114, ফারজানা রোল হচ্ছে 23, আলহাজার হচ্ছে 95, ইমন পারভেজ 101, আসিফ আহমেদ 99। রোলগুলো কিন্তু লাগবে, আগামী সপ্তাহে থেকে শুরু হবে রোলের প্রয়োজনীয়তা। আলামিন 107, শাকিল 26। আচ্ছা, রায়হান ইউনুস পরে দিচ্ছি, খেয়াল করে দিও, খেয়াল খুঁজতে হবে। 10টার ব্যাচ গোলাপি, রোল হচ্ছে 100 কত 16, আয়েশা
রোল হচ্ছে 117। মেরাজুল আছে, আসে নাই? কেন আসলো না কেন? প্রথম দিন অ্যাবসেন্ট থাকলে কেন? রাজিন 42 রোল। আয়শা সিদ্দিকা 87 রোল। আখিয়া 10 রোল। সাদিয়া আক্তার পুষ্প 92 রোল। জাকিয়া 115 রোল। আরজিনা 104 রোল। তারপর হচ্ছে রাফিয়া জাহান জ্যোতি 44 রোল। পিতার নাম তো কেটে গেছে, কি না পিতার নাম? ঠিক আছে। ইউসুফ আলী 22 রোল। রিফাত সরকার 105 রোল। এগুলো তো লিখে নিতে হবে। আসলাম 112 রোল। 10টা পাশে এমন কেউ আছে যার নাম এখানে এন্ট্রি নাই? কি নাম? ওমর ফারুক। এই কথা ক্লাস করে নাই। 10টা পাশে কি ভর্তি থেকে ক্লাস শুরু করে আসতে? নাম ওঠে না কেন? এখানে এই কদিন আসে নাই, অর্থাৎ যারা বৃহস্পতিবার বুধবার আসে না ওদের মনে হয় এইগুলা এন্ট্রি পাস হয়ে গেছে। ওমর ফারুক, পিতার নাম? তারপরে তারপরে পিতার নাম? এরপরে আল আমিন। পিতার নাম? আর আছে? কি নাম? পিতার নাম? সুলতান। 11টা, 10টা শেষ, 11টা। রায়হান। আশা খাতুন। রায়হানের রোল কত? 27। আশা 2। আশরাফুল 100। আহাদ আলী 98। তালহা 108। 11টা বাজে, বাঁচছে কয়জন?
কি নাম? নাহিদ। পিতার নাম? সুলেমান। আচ্ছা। তারপরে পিতার নাম? তারপরে পিতার নাম? না। 11টা। আর কে বাবা আছে? বাদ করলে কেমন জানো? ফেরদৌস না? আমি তারপরে আফিফা। আখি। পিতার নাম? আর কে বাদ আছে? পিতার নাম? নজরুল। তো আপনারা দেরিতে আসছেন কেন? প্রথম দিন লেট, পরে তো খালি দেরি হবে। এগুলো রোল নিয়ে যাবেন ক্লাস শেষে, এগুলো খুঁজে খুঁজে বের করতে হবে। বড় ব্যাচের নাই? আচ্ছা, প্রেজেন্ট হয় না এমন কে কে আছে? মানে অন্য ব্যাচের কটার ব্যাচে? দুটো। কি নাম? রকি হাসান, আব্দুল হাকিম, ঠিক আছে। 121 রোল, ঠিক আছে। তারপরে আর কেউ আছে? নাম উঠানো হয় নাই, প্রেজেন্ট নেওয়া হয় নাই এমন কেউ আছে আর? অন্য কোনো ব্যাচে? প্রতি শনিবারে দুটো করে ব্যাচ থিওরি ক্লাস হবে, 10টায়, ওদিকে 3টায়। চাইলে যে কোনো ক্লাসে প্রেজেন্ট থাকতে পারবে, যে কোনো ব্যাচে, সকালে হোক আর বিকেলে হোক। তার প্রেজেন্ট, তার যে নির্দিষ্ট ব্যাচ দেওয়া আছে, সেই ব্যাচে কথা বললে সেখানে আমরা প্রেজেন্ট করা দেব। ক্লিয়ার? তাহলে হাজিরা শেষ, পড়া দিয়ে দিয়েছি, আবার একটু পড়াটা ওপেন করে বলে দেয়। অধ্যায় হচ্ছে ঝ। এই পড়া দিলে বুঝবো যে কে কত ঘন্টা কয়দিন পরে, কারণ এটা গল্পের মতো নয়, এটা পড়তে হবে, বুঝতে হবে। আর পড়তে গেলে সমস্যা বাঁধবে 100%। এই যে অধ্যায় ঝ, উত্তরিত প্রশ্ন উত্তর, 1 থেকে শুরু করে অপারেটিং সিস্টেমের কাজ কি,
এখান থেকে শুরু করে অপারেটিং সিস্টেম কম্পিউটারের হার্ডওয়্যারকে সচল করে এবং হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সংযোগ স্থাপনের কাজ করে থাকে। কিন্তু 1 থেকে শুরু করে কত পর্যন্ত আছে? 37 পর্যন্ত। পেজ নাম্বার কত? 12, 13। এই 1 নাম্বারটা একটু আলোচনা করে দেই যে অপারেটিং সিস্টেম কম্পিউটার হার্ডওয়্যারকে সচল করে ও হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাঝে সংযোগ স্থাপন করে। অপারেটিং বলতে কি বোঝায়? অপারেটিং বলতে পরিচালনা করা। আমি এখানে দাঁড়িয়ে ক্লাস নিচ্ছি, পুরা এখানে যে কতজন স্টুডেন্ট আছে প্রত্যেকে আমি একা হ্যান্ডেলিং করছি, এটাই একটা অপারেটিং। সেম কম্পিউটার অপারেটিং সিস্টেমে চলে। প্রত্যেকটা কম্পিউটার, যেমন প্রত্যেক হাতে ফোন আছে, সাপোজ অ্যান্ড্রয়েড ফোন আছে, অ্যান্ড্রয়েড কিন্তু একটা ভার্সন, একটা বেস যে সফটওয়্যার সাহায্যে চলে, ওই অ্যান্ড্রয়েড একটা অপারেটিং। এই যে আমার ল্যাপটপ চলতেছে উইন্ডোজের সাহায্যে, এই উইন্ডোজ একটা অপারেটিং। বোঝা গেছে কি? একটা কম্পিউটারে যাবতীয় ডিভাইস একটা টেবিলের উপরে সেটিং করার পর বিদ্যুৎ সংযোগ দিলাম, পাওয়ার দিলাম, আর চলবে, জীবনেও চলবে না। ওকে অপারেট ওকে অপারেটিং দিতে হবে, অপারেটিংটা চালু করতে হবে। সেই অপারেটিং হচ্ছে আমরা যেটা চালাই বাংলাদেশে উইন্ডোজ ইউজ করি, উইন্ডোজ। তার মধ্যে উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 7, 10, 11, অনেক কিছু। অন্য রাষ্ট্র অন্য কিছু চালায়, এভাবে এগুলো পরিচালনা করে। এই জন্য এখানে উল্লেখ করা আছে যে অপারেটিং সিস্টেম কম্পিউটারের হার্ডওয়্যারকে সচল করে। বললাম যে সকল ডিভাইস এক জায়গায় সংযোগ দেওয়ার পরে বিদ্যুৎ পাওয়ার দিলাম, চলবে না। হার্ডওয়্যারকে সচল করে এবং হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সংযোগ স্থাপনের কাজ করে থাকে। যখন একটা উইন্ডোজ দেওয়া হয় কম্পিউটারে, তখনই কম্পিউটারটা চলতে পারে। আর উইন্ডোজ দেওয়ার পরে আমরা যা সেটআপ দেব ওটাকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আপনারা এমএসওয়ার্ডে কাজ করেন, এর একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আপনারা টাইপিং এর কাজ করেন, এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বোঝা গেছে? ঠিক আছে, এগুলো আলোচনা, এগুলো পড়বেন, পড়লে আস্তে আস্তে এগুলো বুঝতে পারবেন। আর না বুঝলে যতটুকু পারে আপনাদের সাপোর্ট হেল্প করবো। ঠিক আছে, সবাই ভালো ভালো থাকবেন, পড়বেন। খোদা হাফেজ।